রায়গঞ্জ করোনেশন হাই স্কুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত। আজকে যে আমরা পড়া করতে যাচ্ছি সেটা 12-এর ফিলোজফি। তোমরা যারা 11-এ যারা ফিলোজফি পড়েছো তারা দেখো যে তোমরা কি পড়েছিলে, ইন্ডিয়ান ফিলোজফি, ওয়েস্টার্ন ফিলোজফি, অর্থাৎ ভারতীয় দর্শন, পাশ্চাত্য দর্শন। সেখানে আমরা কি পড়েছিলাম? সেখানে পড়েছিলাম কিছু দার্শনিকের বিভিন্ন তত্ত্বগুলো পড়েছিলাম। এবার আমরা যেটা পড়বো সেটা হলো লজিক। লজিক যাকে আমরা বাংলায় যুক্তিবিজ্ঞান বলব। যুক্তিবিজ্ঞান এবার লজিক এই কথাটা কোথা থেকে এলো? এই কথাটা এসছে একটা গ্রিক শব্দ লজিকা থেকে। লজিকি শব্দটা আবার তারপর একটি গ্রিক শব্দ লোগোস থেকে এসছে। লোগোস কথার অর্থ কি? লোগোস কথার অর্থ চিন্তা। অর্থাৎ লজিকটা হলো আমাদের কি একটা চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। তাহলে এই যুক্তিবিজ্ঞানে যে আমরা পড়তে যাচ্ছি, এই যুক্তিবিজ্ঞানের সংজ্ঞা বিভিন্ন যুক্তিবিজ্ঞানী বিভিন্নভাবে দিয়েছেন। তা আমরা যেই যুক্তিবিজ্ঞানীর সংজ্ঞাটা আলোচনা করব তার নাম হলো I.M. কপি। ইরভিং মার্মার কপি যে সংজ্ঞাটা দিয়েছেন সেই সংজ্ঞাটাতে তিনি কি বলছেন? লজিক ইজ দ্য স্টাডি অফ মেথডস অ্যান্ড principles used to distinguish good or correct from bad or incorrect. Reasoning. তাহলে লজিকটা কি? লজিক হচ্ছে যে মেথডস বা পদ্ধতি অ্যান্ড প্রিন্সিপলস অর্থাৎ বিধিনিষেধ, সেগুলো কি ইউজ টু ডিস্টিংগুইশ পৃথক করবে তাকে গুড অর কারেক্ট মানে ভালো যুক্তিকে মন্দ বা খারাপ যুক্তি থেকে পৃথক করতে শেখাবে। সেটাই হলো যুক্তিবিজ্ঞান। এবারে আমরা আসবো যুক্তিবিজ্ঞান কি নিয়ে আলোচনা করবে। যুক্তিবিজ্ঞান আলোচনা করবে এবার যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয়। যুক্তিবিজ্ঞান আলোচনা করবে কি নিয়ে? যুক্তি নিয়ে আলোচনা করবে। যুক্তি কি? যুক্তি হলো বচন সমষ্টি। কিরকম বচন সমষ্টি? যেখানে এক বা একাধিক সত্যের ভিত্তিতে অপর একটি সত্যকে আমরা কি করতে চাই? প্রতিষ্ঠা করতে চাই। সেই রকম যে বচন সমষ্টি তাকে বলা হচ্ছে যুক্তি। কিরকম? আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন সকল মানুষ হয় মরণশীল। সকল
কবি হয় মানুষ। অতএব সকল কবি হয় মানুষ। এই যে এখানে আছে কি বচন সমষ্টি, এই বচন সমষ্টিতে কি করা হচ্ছে, এই যে দুটো সত্য আছে বা দুটো বচন আছে, এই দুটো বচনের ভিত্তিতে আমরা এই যে 3 নম্বর বচনটা আছে এটাকে প্রতিষ্ঠা করতে চাইছি। তাহলে কি বলছি, সকল মানুষ হয় মরণশীল, এটা একটা সত্য। সকল কবি হয় মানুষ, এটা একটা সত্য বচন। অতএব সকল কবি হয় মরণশীল, এটা অপর একটি সত্য। এবার এই সকল কবি হয় মরণশীলকে আমরা প্রতিষ্ঠা করতে চাইছি কার ভিত্তিতে, বা এর সত্যতা আমরা দাবি করছি কার ভিত্তিতে, এই যে দুটো সত্য আছে আমার কাছে, দুটো বচন আছে, তার ভিত্তিতে আমরা এটাকে প্রতিষ্ঠা করতে চাইছি। এই ধরনের যে বচন সমষ্টি তাকে যুক্তি বলা হয়। তবে এটা একটা যুক্তির ধরন গেল, আরও যুক্তির ধরন আছে, সেরকমও আরেকটা উদাহরণ দিয়ে এটা ব্যাপারটা বোঝানো যেতে পারে। এটা হচ্ছে রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, যদু হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল। এখানেও হচ্ছে কি আছে, কিছু বচন রয়েছে এক জায়গায়, সেখানে কি করা হচ্ছে, এই যে 3টে বচন আছে, এই 3টে বচনের ভিত্তিতে আমরা একটা কি করছি, অপর একটি বচনের সত্যতা দাবি করছি। এই ধরনের যে বচন সমষ্টি, সেই বচন সমষ্টিকে বলা হচ্ছে কি যুক্তি। এইবার এই ধরনেরই বিষয় আমরা 11-এ পড়েছিলাম ভারতীয় দর্শনে, বিশেষ করে ভারতীয় দর্শনের যে ন্যায় দর্শন আছে সেখানে আমরা পড়েছিলাম কি, যে যেখানেই ধূম সেখানেই বন্যী, পর্বতে ধূম আছে অতএব পর্বতে বন্যী আছে, আমরা ওখানে বলতাম কি অনুমান। এবারে এই শব্দটা ওইটার সাথে এটা তোমরা যদি মেলাও, আমি এখানে যুক্তি বলে বলে এগিয়ে যাচ্ছি, কিন্তু তাহলে যুক্তি আর অনুমানের গঠন টঠন মোটামুটি একই রকম, তাহলে যুক্তি আর অনুমানের সম্পর্কটা কি, তাহলে যুক্তি আর হলো অনুমান। আর্গুমেন্ট ইনফারেন্স। কি সম্পর্ক, আদৌ কোনো সম্পর্ক আছে না পার্থক্য আছে? সম্পর্কটা হলো এই, অনুমানটা হলো একটা মানসিক প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া। এই মানসিক প্রক্রিয়ায় কি হয়, মানসিক প্রক্রিয়ায় এক বা একাধিক জ্ঞাত সত্যের ভিত্তিতে আমরা একটি অজ্ঞাত সত্যে উপনীত হই। অর্থাৎ এক বা একাধিক থাকে আমার কাছে কি জ্ঞাত সত্য, জ্ঞাত সত্য মানে হচ্ছে যেটা জানা বিষয়, জানা সত্য। সত্য বলতে এখানে বিষয়ের কথা বোঝানো হচ্ছে। এখান থেকে আমরা কি করি, এটা হচ্ছে এক বা একাধিক, এক বা একাধিক জ্ঞাত সত্য থেকে একটা অজ্ঞাত সত্যে আমরা কি করছি, উপনীত হচ্ছি। এবারে এই এক বা একাধিক জ্ঞাত সত্যে যে উপনীত হচ্ছে, এটা হচ্ছে যখন মানসিকভাবে হচ্ছে এই প্রক্রিয়াটা, তখন তাকে অনুমান বলছি। এবার অনুমানটাকে যখন আমরা ভাষায় প্রকাশ করে দিচ্ছি, অর্থাৎ এইভাবে বলছি বা লিখছি যে সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ, অতএব সকল কবি হয় মরণশীল, এই কথাটা যখন আমি ভাষায় ব্যক্ত করছি বা বোর্ডে লিখে দিচ্ছি কোনোভাবে, যে কোনো ভাষা অবলম্বন করে, তাহলে সেটা হয়ে গেল কি যুক্তি। তাহলে অনুমান আর যুক্তির মধ্যে কি পার্থক্য? অনুমানটা যদি এই কথাটাই আমি মনে মনে ভাবি তাহলে হচ্ছে অনুমান, আর সেটা যদি আমি ভাষার মাধ্যমে প্রকাশ করে দিই বা ব্যক্ত হয় সেটা হলো যুক্তি। তাহলে অব্যক্ত যে মানসিক প্রক্রিয়াটা সেটা হচ্ছে অনুমান, আর ব্যক্ত যেটা মানসিক ব্যক্ত যে যৌক্তিক প্রক্রিয়াটা সেটা হলো যুক্তি। তাহলে অনুমানটা হচ্ছে মানসিক বিষয় আর যুক্তিটা হলো তার প্রকাশ। এবারে আমরা আলোচনা করব যুক্তির
অবয়ব নিয়ে। যুক্তির অবয়ব, যুক্তির অবয়ব অর্থাৎ যুক্তি কি দিয়ে গঠিত হচ্ছে। যুক্তি গঠিত হয় বচন দিয়ে। আমি কিছুক্ষণ আগেই বললাম যুক্তি হলো বচন সমষ্টি, তাই না? যুক্তি গঠিত হয় কি দিয়ে? বচন দিয়ে। এই বচনগুলোই হলো, মানে যেই বচনগুলো দিয়ে যুক্তিটা গঠিত হচ্ছে সেই বচনগুলো হলো যুক্তির অবয়ব। এইবারে আমি যদি আগে যুক্তিটাই লিখি, সকল, আচ্ছা এটা পরে আসছি। এবারে এই যে যুক্তির যে অবয়ব হলো কি বচন, এই বচনগুলোকে আবার দুটো ভাগে, একটা যুক্তির ক্ষেত্রে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে হেতুবাক্য, আরেকটা ভাগ হলো সিদ্ধান্ত। যুক্তির অবয়ব এই দুটো ভাগে বিভক্ত, একটা হেতুবাক্য ভাগ, আরেকটা ভাগ হলো সিদ্ধান্ত। এবারে এই হেতুবাক্য কোনগুলো আর সিদ্ধান্ত কোনগুলো একটা যুক্তির ক্ষেত্রে? যেমন যেই সত্যগুলোর ভিত্তিতে আমি অপর একটি সত্যকে অনুমান করছি সেগুলোকে বলা হয় হেতুবাক্য। যেমন সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ। এইবারে এই যে দুটো বাক্য আছে বা এই দুটো যে বচন আছে, এই দুটো বচনের থেকে আমরা অন্য একটি সত্যকে দাবি করতে যাচ্ছি। তাহলে যেই দুটো সত্য থেকে বা যেই দুটো বচন থেকে আমরা অপর সত্যকে দাবি করি যুক্তির ক্ষেত্রে, সেগুলো হলো হেতুবাক্য। আর সিদ্ধান্ত কোনটা? যেই সত্যটাকে আমরা দাবি করছি বা যেই বচনটাকে আমরা দাবি করছি সেটা হলো সিদ্ধান্ত। এখানে আমরা দাবি করব কাকে? সকল কবি হয় মরণশীল। তাহলে এই দুটো সত্য বা এই দুটো বচন থেকে আমরা যেহেতু দাবি করছি তাই এদেরকে বলবে হেতুবাক্য, আর যেহেতু এই সত্যটা যুক্তির ক্ষেত্রে আমরা দাবি করছি তাই জন্য এটা হলো কি সিদ্ধান্ত। তাহলে যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য কি এক বা একাধিক হতে পারে, কিন্তু সিদ্ধান্ত আমার একটাই হবে। এবার হেতুবাক্যকে আরো কতগুলো নামে বলা হয়, যেমন আশ্রয় বাক্য, যুক্তি বাক্য, এই শব্দগুলোর দ্বারাও হেতুবাক্যকে বোঝানো হয়। তাহলে এই হচ্ছে, তাহলে আমরা কি করলাম? যুক্তির অবয়ব। তাহলে যুক্তির অবয়ব কি? যুক্তির অবয়ব হলো বচন। এই যুক্তির অবয়ব কি কয় ভাগে ভাগ করা হয়? দুটো ভাগে ভাগ করা হয়, হেতুবাক্য বা আশ্রয় বাক্য বা সিদ্ধান্ত, আর অপর ভাগ হলো হেতুবাক্য বা আশ্রয় বাক্য বা যুক্তিবাক্য, আর অপর ভাগ হলো সিদ্ধান্ত। হেতুবাক্য কাকে বলা হয়? যেই সত্যের ভিত্তিতে আমরা অপর একটি বচনের সত্যতা দাবি করি যুক্তিতে, তাকে বলা হচ্ছে হেতুবাক্য। আর যুক্তিতে যে সত্যের বা যে বচনের সত্যতা দাবি করছি তাকে বলা হচ্ছে সিদ্ধান্ত। এবারে আমরা আলোচনা করব যুক্তির প্রকার। যুক্তির প্রকারের আগে আমরা যুক্তির আকার নিয়ে আলোচনা করি। আকার, যুক্তিটা কি ছিল? যুক্তি হচ্ছে একটা ভাষাগত কাঠামো ছিল। আর আকারটা কি? আকারটা হচ্ছে তার কাঠামোটা। ওই যে বচন সমষ্টি ছিল যুক্তি। আর আকার কি হবে? যেই কাঠামোর মাধ্যমে ওই বক্তব্যটা আমার প্রকাশিত হচ্ছিল সেই কাঠামোটা হলো যুক্তি। যদি আমরা একটা যুক্তি লিখি তাহলে আমরা যুক্তির আকারটাতে চট করেই চলে আসতে পারবো। কীরকম ভাবে? আমি আগের উদাহরণটাই নিচ্ছি, সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ। অতএব
সকল কবি হয় মরণশীল। এই আমরা যুক্তিটা যে লিখলাম, এই যুক্তিটা হচ্ছে কি বচনের সমষ্টি। এবারে এখানে এর আকারটা কি? এর আকারটা হলো এর কাঠামোটা। কাঠামোটা আমরা কিভাবে পাবো? আমরা যুক্তিতে যে বক্তব্যটা প্রকাশিত হচ্ছে সেই বক্তব্যের স্থানে যদি কিছু বর্ণ প্রতীক ব্যবহার করি তাহলেই আমরা যুক্তির কাঠামো বা যুক্তির আকারটা পেয়ে যাব। যেমন এই মানুষ যে পদটা আছে, এই পদগুলোর মাধ্যমে তো বক্তব্যটা প্রকাশিত হচ্ছিল। তবে মানুষ পদের পরিবর্তে আমি এম লিখতে পারি। তাহলে এই মানুষ পদটার পরিবর্তেও আমি কি লিখবো? এম লিখবো। মরণশীল যে পদটা আছে তার পরিবর্তে আমি পি লিখতে পারি। তাহলে এই মরণশীল পদের পরিবর্তেও আমি পি লিখব। কবির পরিবর্তে আমি এস লিখি, তাহলে আমি এখানেও এই যে বক্তব্যটা সরিয়ে দিলাম, বক্তব্য সরিয়ে যে বর্ণপ্রতীক ব্যবহার করাতে আমরা যুক্তির কাঠামোটা এসে গেল। এই কাঠামোটাকে বলা হচ্ছে কি যুক্তির আকার। এখন এখানটায় এটা একটা বিশেষ ধরনের যুক্তি ছিল। যখন আমরা আরো পরবর্তী ক্ষেত্রে যুক্তি নিয়ে আলোচনা করব তখন দেখতে পাবো এটা এই ধরনের যুক্তিটাকে নিরপেক্ষ ন্যায় বলে। এই ন্যায় এইখানটায় আমরা যে এই যে এম পি এস এই যে বর্ণপ্রতীকগুলো ব্যবহার করলাম একটা বিশেষ তাৎপর্য আছে, সেটা আমরা ওই যখন অধ্যায় আলোচনা করব সেই সময় এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এই হলো আমার যে যুক্তির আকার। এবার যুক্তির আকারে যদি আমরা আবার এই বর্ণপ্রতীকগুলোর পরিবর্তে অন্য কোনো নিবেশন দৃষ্টান্ত বা অন্য কোনো পদ ব্যবহার করে ফেলি এখানটায়, তাহলে কিন্তু আমরা আরেকটা নতুন যুক্তি পেয়ে যাব। কীরকমভাবে? যেমন মানুষের পরিবর্তে এম বসিয়েছিলাম, এখন আমরা এম এর পরিবর্তে দার্শনিক বসিয়ে দিতে পারি। দার্শনিক, তাহলে এই এম এর পরিবর্তেও দার্শনিক হবে। পি এর পরিবর্তে আমরা কবি নিই, এই পি এর পরিবর্তে আমরা কবি লিখব। এস এর পরিবর্তে আমরা রাজনীতিবিদ লিখব। তাহলে এই এস এর পরিবর্তেও আমরা রাজনীতিবিদ ব্যবহার। তাহলে আমি একটা নতুন যুক্তি পেয়ে গেলাম, সকল দার্শনিক হয় কবি, সকল রাজনীতিবিদ হয় দার্শনিক, সকল রাজনীতিবিদ হয় কবি। তাহলে আমার যুক্তি প্রথমে ছিল সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ, অতএব সকল কবি হয় মরণশীল ছিল। এখানে আমরা যুক্তির আকারটায় যখন আমরা গেলাম সেই যুক্তির আকার থেকে আমরা একটা নতুন যুক্তি পেয়ে গেলাম। তাহলে দেখা যাচ্ছে কি যুক্তির যে আকার সেই আকারটা নির্দিষ্ট, কিন্তু সেখানে আমরা নতুন নতুন পদ ব্যবহার করে একাধিক নতুন নতুন যুক্তি পেতে পারি। যুক্তির আকার আমরা বোঝা হয়ে গেল। যুক্তির আকারটা কি? যুক্তির আকার হলো কাঠামো। যুক্তির কাঠামোকে বলা হচ্ছে যুক্তির আকার। এবারে আমরা যুক্তির প্রকার নিয়ে আলোচনা করব, অর্থাৎ যুক্তি কত প্রকারের। যুক্তি কত প্রকারের? যুক্তিকে যদি প্রথমত যুক্তিকে দুটো ভাগে আমরা ভাগ করি। সেটা কি? একটা হলো অবরোহ, আরেকটা হলো আরোহ। আর্গুমেন্ট, একটা হচ্ছে ইন্ডাকটিভ। তাহলে অবরোহ যুক্তি আর আরোহ যুক্তি, এই যুক্তিগুলো কেমন আমরা আগে একটা করে উদাহরণ লিখব,
তারপর যুক্তিটা সম্পর্কে আমরা আলোচনা যাব। অবরোহ যুক্তির একটা উদাহরণ, অবরোহ যুক্তির উদাহরণ এতক্ষণ যে উদাহরণটা নিয়ে আমরা কাজ করছিলাম সেটাই অবরোহ যুক্তির। আমরা ওই ধরনেরই আর উদাহরণ দিচ্ছি। সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ। অতএব রাম হয় মানুষ। এই যে যুক্তিটা তৈরি হলো, এই যুক্তিটা যে গঠন করলাম আমরা, এটাকে বলা হচ্ছে কি অবরোহ যুক্তি। তো আরোহ যুক্তির উদাহরণ কি? আরোহ যুক্তির উদাহরণ আমি একটা প্রথমে দেখিয়েছিলাম, আমি আবার ওটাই লিখবো, ওই যুক্তিটাই লিখবো। রাম হয় মরণশীল, শ্যাম হয় যদু হয় মরণ। এখান থেকে সিদ্ধান্ত, অতএব সকল মানুষ হয় মরণশীল। রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, যদু হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এই যুক্তিটা ছিল অবরোহ যুক্তি, এই যুক্তিটা হলো আরোহ যুক্তি। এখন কাকে বলে অবরোহ যুক্তি? অবরোহ যুক্তি হলো যে যুক্তিতে এক বা একাধিক হেতুবাক্যের ভিত্তিতে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়, বা এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকে বলা হচ্ছে অবরোহ যুক্তি। তো বলছে অনিবার্যভাবে নিঃসৃত হওয়া, এটাই হচ্ছে অবরোহ যুক্তির অন্যতম বৈশিষ্ট্য। হেতুবাক্য থেকে একটা হেতুবাক্য হতে পারে, আবার দুটো হেতুবাক্য হতে পারে, বা বেশিও হতে পারে। এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেই ধরনের যুক্তিকে বলা হচ্ছে অবরোহ যুক্তি। আর আরোহ যুক্তি কাকে বলা হয়? আরোহ যুক্তি বলা হচ্ছে যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে আমরা যখন একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করতে চাইব, তখন তাকে বলা হচ্ছে আরোহ যুক্তি। বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সামান্য সংশ্লেষক বচন। বিশেষ দৃষ্টান্ত কেন বলা হচ্ছে? যে রাম একজন ব্যক্তি বিশেষ, তার মরণশীলতা একটা বিশেষ ঘটনা, তাই জন্য এটা একটা বিশেষ দৃষ্টান্ত। একইভাবে শ্যামের মরণশীলতা একটি বিশেষ দৃষ্টান্ত, যদুর মরণশীলতা একটি বিশেষ দৃষ্টান্ত। এইরকম বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে এগুলো পর্যবেক্ষণ করলাম, করার ফলে আমি একটা সকল মানুষ সম্পর্কে, এই তিনজন মানুষের মরণশীলতা দেখে আমি সকল মানুষ সম্পর্কে তাদের মরণশীলতাটাকে আমি প্রতিষ্ঠা করতে চাইছি এখানে। কিভাবে? তাহলে এই যে বচনটা আছে, এই বচনটা হচ্ছে এই ধরনের বচনকে বলা হয় সামান্য সংশ্লেষক বচন। সামান্য কেন বলা হচ্ছে? কারণ বলা হচ্ছে এই জন্য যে সকল মানুষ, সব মানুষ সম্পর্কে বলছে, তো তাহলে সমগ্র উদ্দেশ্য সম্পর্কে যখন যেই বচনে কিছু ঘোষণা করতে চাওয়া হয়, সেই ধরনের বচনকে বলা হচ্ছে সামান্য বচন। এখানে স্পষ্ট সকল মানুষ বলছি, তাহলে সমগ্র উদ্দেশ্য সম্পর্কে ঘোষণা করতে চাইছি। আর সংশ্লেষক কাকে বলা হচ্ছে? আমি কথাটা এখানটা লিখে দিচ্ছি, কথাটা হলো সামান্য সংশ্লেষক। এই ধরনের বচন প্রতিষ্ঠা করতে চাওয়া হয় কোন যুক্তিতে? আরোহ যুক্তিতে। সামান্য কেন বললাম? সামান্য এই জন্যই বললাম যে সমগ্র উদ্দেশ্য সম্পর্কে আমি ঘোষণা করি, তো তাই জন্য এটাকে সামান্য বচন বলা হচ্ছে। এই ধরনের বচনকে সামান্য বা সার্বিক বলে। আর কি সংশ্লেষক কেন বলা হচ্ছে? সংশ্লেষক এই জন্য বলা হচ্ছে যে এই বচনে যে উদ্দেশ্য পদটা আছে, এই উদ্দেশ্য পদের ধারণাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বিধেয় পদের ধারণা পাবো না। অর্থাৎ বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে একটা নতুন তথ্য দিবে। অর্থাৎ মানুষ সম্পর্কে যে মরণশীল কথাটা আমি বলছি, ব্যবহার করছি, মানুষ সম্পর্কে এই মরণশীলতা একটা নতুন তথ্য দিল মানুষ সম্পর্কে। এই জন্য এই ধরনের বচনকে সংশ্লেষক বচন বলা হয়। তাহলে এই প্রকার বচন প্রতিষ্ঠা করতে চাওয়া হয় কোন অনুমানে? আরোহ অনুমানে। কিসের ভিত্তিতে? কতগুলো বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে। যদি আরও অনেকগুলো বিষয় আছে, যখন আমরা আরোহ আলোচনা করব তখন এগুলো আরও স্পষ্ট করব। এখন মোটামুটি এইরকমভাবে ধরা যেতে পারে। তাহলে এক গেল অবরোহ অনুমান,
এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে। তাহলে এখানে আমরা আগে অবরোহ অনুমানের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, তারপরে আরোহ অনুমানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অবরোহ অনুমানের বৈশিষ্ট্য। অবরোহ অনুমানের বৈশিষ্ট্যটা কি, যে অবরোহ অনুমান এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়, এটা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য। তারপরে বৈশিষ্ট্য কি, অবরোহ অনুমানের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা কখনোই হেতুবাক্যকে অতিক্রম করে যায় না, অর্থাৎ হেতুবাক্যে যে বিষয়টা বলা হলো তার থেকে বেশি কিছু দাবি করা হয় না। এখানে এই বচনগুলোর ভিত্তিতে আমরা সিদ্ধান্তটা দাবি করি, তো এই বচনগুলোতে যে বক্তব্য রয়েছে তার থেকে সিদ্ধান্তের দাবিটা কখনো বেশি হবে না, হয় এর সমান হবে অথবা এই সত্যগুলোর থেকে কম ঘোষণা থাকবে সিদ্ধান্তের। তাই জন্য এখানে সিদ্ধান্তটা কখনোই হেতুবাক্যকে অতিক্রম করে যায় না। এবার এই অতিক্রম করে যেহেতু যাচ্ছে না, তাই জন্য অবরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কি হয়, সুনিশ্চিত হয়। অর্থাৎ এই সিদ্ধান্তটা কেমন হবে, সুনিশ্চিত হবে। হ্যাঁ, আর তাছাড়াও যেখান থেকে অনিবার্যভাবে নিশ্চিত হলে তা অবশ্যই সুনিশ্চিত হয়। এখন এই যে বারবার বলছি অবরোহ অনুমানের সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়, এবার অনিবার্যভাবে নিশ্চিত হওয়াটা কী জিনিস? অনিবার্যভাবে নিশ্চিত হওয়া তখনই আমি বলতে পারবো যখন এখানে এই যুক্তিটা কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো অনুসরণ করে যখন এই দুটো হেতুবাক্য থেকে এই সিদ্ধান্তটা আসে, তখনই সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হবে। এবার অনিবার্যভাবে নিশ্চিত হওয়া হলো যে এই যুক্তিগুলো যদি, এই যে হেতুবাক্যগুলো আছে এগুলো যদি সত্য হয়, তাহলে এই সিদ্ধান্তটা কখনোই মিথ্যা হবে না। অর্থাৎ এই বিষয়টা কখনোই হবে না যে এখানে সত্য, এরা হচ্ছে সত্য আর এটা মিথ্যা, এই বিষয়টা কখনোই হবে না। অর্থাৎ এই হেতুবাক্যগুলোর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তটাকে মিথ্যা বললে বা এই সিদ্ধান্তটা যদি অন্যরকম কিছু বলি, হ্যাঁ, যেমন রাম নয় মরণশীল যদি বলি, তাহলে আমার স্ববিরোধিতা দেখা দেবে। এটাকে বলা হয়, এই জন্যই এটাকে বলা হচ্ছে অনিবার্যভাবে মিশ্রিত হয়। এই বিষয়টি হলো অনিবার্যভাবে মিশ্রিত হওয়া। এবারে অবরোহ যুক্তি আমরা তো দেখলাম যে যুক্তি কাকে, যুক্তিবিজ্ঞান কি, যুক্তিবিজ্ঞান বৈধ সঠিক যুক্তিকে ভুল যুক্তি থেকে পৃথক করতে শেখাবে। এখন সঠিক যুক্তি যেটা হবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বৈধ বলবো, বৈধ। আর যুক্তি যদি ভুল হয়, যুক্তিটা যদি সঠিক না হয়, নিয়মগুলো মেনে যদি না আসে, সিদ্ধান্তটা যদি অনিবার্যভাবে নিশ্চিত না হয়, তাহলে সেই ধরনের যুক্তিকে বলবো অবৈধ। এই দুটো শব্দই আমরা অবরোহ যুক্তির ক্ষেত্রে ব্যবহার করব। যুক্তি যদি সঠিক হয় অবরোহ যুক্তি, অর্থাৎ সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাহলে বৈধ। যুক্তি যদি সঠিক না হয়, সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত না হয়, তাহলে যুক্তি হয়ে যাবে অবৈধ। আরেকটা বিষয় কি, অবরোহ অনুমান কখনোই বা অবরোহ যুক্তি কখনোই হচ্ছে তার বক্তব্য বিষয়ের, তার আলোচ্য বিষয় নয়, যে কি বলা হয়েছে বচনে, এই বাক্যগুলো সত্য না মিথ্যা, এর বাস্তব বিষয়টা কেমন, এই বিষয়টা যুক্তিবিজ্ঞানে এই অবরোহ যুক্তিতে আলোচনা করা হচ্ছে না। যুক্তিবিজ্ঞানে এই অবরোহ যুক্তির মূল আলোচ্য বিষয় হলো যুক্তির আকার। অর্থাৎ তখন আমি যে লিখছিলাম, এই যে মানুষের পরিবর্তে এম, মরণশীলের পরিবর্তে আমি পি লিখে দিই, এরকম এই আকারগুলো নিয়েই মূলত আলোচনার বিষয়। এখানে আমি সকল লিখে দিই, এখানে চট করে ওই কোনো মানুষের নাম পরিবর্তন করে বড় হাতের লেখা যায় না। এটা কেন যায় না, আমরা যখন একটা ভেন ডায়াগ্রাম বলে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা যখন আমরা আলোচনা করব বুলীয় লিপি ও ভেন ডায়াগ্রাম, তখন আমি বলে দেবো কেন মানুষের সকল এই কথাটা লিখে দেওয়া দরকার, প্রয়োজন। তাহলে সকল এম হয় পি। এই যে যুক্তির মূল, অবরোহ যুক্তির মূল আলোচ্য বিষয় হলো যুক্তির আকার। এই আকারটা নিয়ে আলোচনা করে, আকারটা যুক্তি, অবরোহ যুক্তি দেখে যে আকার ঠিক আছে কিনা। এই আকারের মধ্যে যে পদগুলো আমরা ব্যবহার করেছিলাম, সেই পদগুলোর সত্যতা বা মিথ্যাত্ব এর আলোচ্য বিষয় নয়। এবার আমরা আসি আরোহ যুক্তিতে। আরোহ যুক্তি কাকে বলছে? আরোহ যুক্তিকে আমরা আগেই দেখলাম যে আরোহ যুক্তি বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করতে চাইছে। এইবারে আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলো কোনটা? আরোহ যুক্তির কি কি? আরোহ যুক্তির বৈশিষ্ট্য হলো বিশেষ সত্য থেকে সামান্য সত্যে যাওয়া, এটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আরোহ যুক্তিতে সাধারণত দেখা যায় কি, যে
তার যে বক্তব্য বিষয় মানে হেতুবাক্যে যে বক্তব্য আছে সিদ্ধান্তের বক্তব্য তার থেকে বেশি হয়, অর্থাৎ সিদ্ধান্ত হেতুবাক্যকে অতিক্রম করে যায়। সিদ্ধান্ত যেহেতু হেতুবাক্যকে অতিক্রম করে যাচ্ছে, তাই পরের যে বৈশিষ্ট্য সেটা হলো সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য হয়। আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই কি সম্ভাব্য হয়। তো সম্ভাব্যতার মাত্রা ভেদ আছে, কোনো ক্ষেত্রে আরোহ যুক্তির সিদ্ধান্ত বেশি সম্ভাব্য, কোনো ক্ষেত্রে কম সম্ভাব্য, এই মাত্রা ভেদ হয়। কী করে হয় এটা আমরা আবার যখন আরোহ যুক্তির চ্যাপ্টারটা আলোচনা করব তখন এটা আমরা বলে দেবো। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আরোহ যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্যের তুলনায় বেশি ব্যাপক হয়। বেশি ব্যাপক হওয়ার জন্যে আরোহ যুক্তির যে সিদ্ধান্ত সেটা কি হবে, সম্ভাব্য হবে, কখনোই সুনিশ্চিত হবে না। আরোহ যুক্তিকে আমরা কখনোই বৈধ বা অবৈধ এই শব্দগুলো দিয়ে বিচার করব না, এই শব্দ দিয়ে এটাই বিচার করব না। আর আরোহ যুক্তির যে আলোচ্য বিষয় সেটা যুক্তির আকার নয়, হ্যাঁ, যুক্তির বাস্তবতাই হচ্ছে, অর্থাৎ এই বচনগুলোর সত্য মিথ্যা যে কি বিষয় সেইটাই আরোহ যুক্তির মূল আলোচ্য বিষয়, কখনো যুক্তির আকার আরোহ যুক্তির আলোচ্য বিষয় নয়। আজকে এটুকুই আলোচনা করা হলো। এর পরদিন আমরা এই চ্যাপ্টারের যে বাকি অংশ যুক্তির বৈধতা অবৈধতা সেই বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, তোমরা সকলে ভালো থেকো।